যাতে 2003-এর 4 বছর পরে 2007 এসেছিল, একটা 14ই মার্চ এসেছিল, একটা নন্দীগ্রাম এসেছিল, নন্দীগ্রামের গণহত্যা এসেছিল। একসঙ্গে পথে নামলেন অনেক মানুষ, নতুন বন্ধু তৈরি হলো, বন্ধু বিচ্ছেদও হলো, নতুন একটা সমীকরণ তৈরি হলো, সামাজিক রাজনৈতিক সমীকরণ। এই সময়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এর পরবর্তী অধ্যায়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? বিচ্ছেদ আমার জীবনে নতুন নয়, আমি এর সঙ্গে পরিচিত। তবে 2007-এ নন্দীগ্রামের ঘটনার পরে যখন পথে আমি নেমে এসেছিলাম, তখন আমার সামনে পতাকার মতো উড়ছিল কবির সুমনের গান আর কথা। কবির সুমন তখন 3 দিন একটি বিশেষ চ্যানেলে 3 দিন ধরে 1 ঘন্টা ধরে কথা বলেছিলেন, কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেই রাত্রে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তিনি পৌঁছেছিলেন মেচেদা হাসপাতালে এবং সেই নন্দীগ্রামে তিনি উপস্থিত ছিলেন। তার সেই বলা বিবরণ কোনো মানুষ কখনো ভুলবে না, বাংলার মানুষ। আমি চিনতাম কবির সুমনকে। আমি নেমে গেলাম রাস্তায়, যেভাবে হ্যামেলিনের বাঁশি শুনে পথে বেরিয়ে আসে প্রাণীরা, সেইভাবে নেমে এলাম। আর এসে দেখলাম যে আমি একা নই, আরও অনেক মানুষ বেরিয়ে এসেছেন। যখন সিঙ্গুর ঘটছিল তখন আমি কিছু কবিতা লিখছিলাম, যে কবিতাগুলো শাসকের প্রতি নামে আমার একটি ছোট বইতে প্রকাশিত হয়েছে। কিন্তু তখন আমি যেখানে যে কর্মস্থলে কাজ করতাম, সেই কর্মস্থলে সেই কবিতাগুলো ছাপানোর কোনো উপায় ছিল না। অর্পিতা ঘোষ, পঞ্চম বৈদিকের অর্পিতা ঘোষ এবং শাওনি মিত্র, তাঁরা সেই কবিতাগুলো নিয়ে গিয়ে তাদের পশু খামারের শো যখন হতো তখন সেগুলোকে বাঁধিয়ে টাঙিয়ে রাখতেন। ওইভাবে আমি আমার কবিতা অর্পিতার মাধ্যমে আমি পঞ্চম বৈদিকের শোতে প্রকাশ করতে একজন প্রতিষ্ঠিত কবিকে বা লেখককেও এইভাবে একটা... আমি তখন ওই কবিতাগুলোকে প্রকাশ করতে পারছিলাম না, আমার প্রকাশ করার জায়গা ছিল না। তারপরে প্রসূন ভৌমিক, যে বিজল্প নামক পত্রিকা বার করে, সেখান থেকে চটি বই করে, খুব সরু একটা বই করে শাসকের প্রতি বার করে। তো এইভাবে বন্ধু সংগ্রহ হতে লাগলো। পথে নিয়ে ওই বীরেন চট্টোপাধ্যায় কবিতায় আছে যে জেলে এসে একটি কিশোর দেখতে পেল, তারাই তো কয়েক হাজার। পথে নেমে দেখলাম অনেক মানুষ, আমি এসেছি একা নয়, আরও অনেকেই একই সঙ্গে ঘর ত্যাগ করে চলে এসেছে। তা সেই আপনার মনে নিশ্চয়ই থাকবে যে আমরা সকলে একসঙ্গে মিলে নন্দীগ্রামে যে সূর্যোদয়, তার পরের দিন সেই গুলিচালনার পরিপ্রেক্ষিতে পরের দিন ফিল্ম উৎসব হচ্ছিল। ফিল্ম ফেস্টিভ্যালে আমরা রাস্তায় গান গেয়ে হাঁটছিলাম এবং পুলিশ আমাদের গতিরোধ করে এবং অনেককে গ্রেপ্তার করে নিয়ে যায়। তা সেই যে দিন, এবং তারপর 14ই নভেম্বর, 14ই মার্চ একদিকে, আর এদিকে 14ই নভেম্বর সূর্যোদয়, সেদিনকে মহা মিছিল হয়েছিল। সমস্ত মানুষ পথে নেমে এসেছিল। কোনো কোনো জায়গায় আমার মনে আছে, আমরা হাঁটবার সময় সেই মিছিলের ওপরে মেয়েরা ফুল ছড়িয়ে দিয়েছিলেন। সেদিনকে বোঝা গিয়েছিল মানুষের মন ঘুরে গেছে, মানুষের মন, তাদের ভোট দিতে দেওয়া হোক না হোক, তারা যে অবস্থায় থাকুক, তারা মনে মনে কিন্তু না বলছে সিপিএমকে। এবং তারপরেই এসে পড়ল লোকসভা নির্বাচন, এবং তারপরেই প্রমাণিত হলো যে তাদের ভিত্তি কত দুর্বল। আরও একটা জিনিস হচ্ছে যে দম্ভ হলো একটা মস্ত বড় জিনিস, যা সত্যকে দেখতে দেয় না। আমার সত্যিকারের অবস্থা কি, এটা আমি দেখতে পাবো না যদি আমি অত্যন্ত দম্ভের দ্বারা চালিত হই, ঔদ্ধত্যের দ্বারা চালিত হই। এই ঔদ্ধত্যের দ্বারা আমাকে চালিত হতে হয় এই জন্যে যে দীর্ঘদিন একটা ক্ষমতার মধ্যে থাকতে থাকতে আমি ভাবি এই ক্ষমতাটাই হলাম আমি, এই ক্ষমতাটাই যে আমাকে জনগণ বসিয়েছে, সাধারণ মানুষ আমার নির্বাচন করেছে। এই সত্যটা ভুলে গিয়ে যে ক্ষমতাটা আমি পেয়েছি তার দ্বারা সেই মানুষ যারা আমাকে নির্বাচন করে ক্ষমতায় বসিয়েছে তাদের উপর অত্যাচার করতে শুরু করি। শুধু ভোটার হয়ে যান মানুষ, তাদের উপর অত্যাচার করতে শুরু করি, তাদের ভোটটা দিতেও দেওয়া হয় না, ফেয়ার ইলেকশন করতে দেওয়াও হয় না, তাতে নানা রকম কারচুপি করা হয়। আমি তো বলছি যে আমি যখন মৃতনগরীর রাজা হয়ে তোমার কি হবে অধিপাউস লিখেছিলাম,
তখন তার একটা কারণ ছিল ধানতলায় ধর্ষণ, আরেকটা কারণ ছিল যে আমি ধনেখালিতে একজনকে ফোন করেছিলাম, ফোন করে আচ্ছা, এটা কি নিহার বানু? না, নিহার বানুটা যে তার আগে কোনো একটা থানার মধ্যে হয়েছিল বোধহয়। ধানতলায় দুটি বরযাত্রী বাস, ধানতলা হচ্ছে আমি রানাঘাটে যেখানে থাকি সেখান থেকে 1 ঘন্টার রাস্তা, থামিয়ে তাদের ধর্ষণ করা হয়, মলেস্ট করা হয়। পরে মহিলা কমিশন তাদের কাছে গিয়ে সেই সমস্ত মহিলাদের কাছ থেকে আমাদের কেউ কোনো অত্যাচার করেনি এমন কথা লিখিয়ে নিয়ে আসে। আমি যখন এই কথা লিখেছিলাম তারপরে আমি দীর্ঘদিনের জন্য একলা হয়ে গিয়েছিলাম। তাতে আমি কিছু পরোয়া করি না। আমি যে কাজটা করি তার প্রতিক্রিয়া কী হতে পারে সেটা আমি জানি। আমি এই কথাটা বলছি, এই কথাটা লিখছি, এর প্রতিক্রিয়া কী হতে পারে আমি জানি। আর আমার একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে আমার এই একটা কথা যদি মনে হয় সেই কথাটা লিখব, সে কথাটা আমি লিখবই। এবং এইটাই হলো আমার ভাগ্য। যখন দেখবো আরও অনেক মানুষ সেই রকমই ভাবছে, তারা যে সবাই লেখক, তারা যে সবাই কবিতা নয়, তো অনেক সাধারণ মানুষ যারা মেট্রোয় যাতায়াত করে, অটোতে যাতায়াত করে, বাসে যাতায়াত করে, তারাই একই কথা ভাবছে। তা আমি একজন কবিতা লেখক বলে আরও 5 জন কবিতা লেখকের জন্য সেটা লিখবো তা তো নয়। আমাকে তো যে অনুভবটা করতে হবে সেটা সাধারণ মানুষের অনুভব, সেখান থেকেই তো আমি লিখবো। একটা দীর্ঘ সময় মাঝখানে গেল, মানে প্রায় 2 দশকের বেশি সময় বাঙালি জীবনের সঙ্গে এবং নতুন প্রজন্ম হয়ে আসা বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া একটা বড় অংশের বাঙালি পাঠকের লাইব্রেরিতে রবীন্দ্রনাথ, জীবনানন্দের, অনেক পরবর্তী প্রজন্মে সুধীন্দ্রনাথের পরে একটি বই এলো জয় গোস্বামী। জয় গোস্বামী মাঝের প্রায় 2-3 বছর লেখেননি। কেন? 3 বছর লিখিনি। আমি তখন মনে করেছিলাম যে কবিতা যখন আমার কাছে মাথায় আসবে তখন আমি লিখব। আর আমি এখন যে বয়সে পৌঁছেছি, এই বয়সে পৌঁছে আমার সমস্ত অগ্রজ কবিদের আমি দেখেছি এবং আমার সমবয়সী কবিদের দেখেছি যে তখন প্রকাশের নিরাপত্তা অর্জিত হয়ে যায়। অর্থাৎ আমি যে বয়সে পৌঁছেছি, যে প্রতিষ্ঠায় পৌঁছেছি, তা আমাকে এসে একটা কাগজ এসে বলবে আপনি আমাদের কাগজে একটা কবিতা দিন। সেটা বড় বড় পুজোর সংখ্যাও বলবে, সাধারণ মানুষও বলবে, বললেই সাধারণ ছোট পত্রিকাও বলবে, বললেই আমি তাদের একটা কবিতা দিয়ে দেবো এবং সেটা ছাপা হয়ে যাবে। প্রকাশের নিরাপত্তা যখন অর্জিত হয়ে যায় যে আমি যা লিখবো তাই ছাপা হবে, এই অবস্থা যখন অর্জিত হয়ে যায় তখন আমি মনে করি যে লেখে তাকেই সম্পাদক হতে হয়, তখন এডিটিংটা তার উপর বর্তায়। সেই কারণেই আমি মনে করেছিলাম যে অন্যে চাইলে যে লিখবো তা নয়। কবিরা মনে করেন যে অন্যরা আমাকে লেখা চাইছে, আমার 80 বছর বয়স হয়ে গেল, আমার 70 বছর বয়স হয়ে গেল, আমার 60 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমার কাছে প্রচুর লোকে লেখা চাইছে এবং তারা দিচ্ছে, তারা ছেপে আনন্দ পাচ্ছে, তার মানে নিশ্চয়ই আমি ভালো লিখছি। আমার দৃষ্টিভঙ্গিটা সেরকম। আমি মনে করি আমার ভেতরে বলার কথা যদি জমে এবং সেই বলার কথার অনুযায়ী ভাষা যদি আসে তবে আমি লিখব। আমি 3 বছর লিখিনি, তারপর আমি নেতাই গ্রামে গেলাম। নেতাই গ্রামে গিয়ে আমি গণচিতা দেখলাম, কংসাবতীর ধারে সার গণচিতা। তখন 7 জন মারা গেছিল, পরে 9 জন মারা যায়। আমি সেই দেয়ালটা দেখলাম, যে দেয়ালের মধ্যে সরস্বতী ঘোড়াইয়ের মাথার ঘিলু এবং রক্ত শুকিয়ে লেগে আছে। এবং আমি দেখলাম যে সেখানে তারা গ্রামবাসীরা দেখালো লম্বা একটা চুল সেখানে, মানে 2টো লম্বা চুল, দীর্ঘ চুল, আর মানে বুলেটের সঙ্গে লেগে ঘষে গিয়ে ভেতরে গিঁথে গেছে। সেই চুলটা তখনও রয়েছে, নারীর দীর্ঘ কেশ সেখানে ঝুলছে, আর তার তলাটায় শুকিয়ে আছে রক্ত এবং ঘিলু। সরস্বতী ঘোড়াইয়ের স্বামী, সে একজন ভ্যান চালক, তার 2টি নাবালক পুত্রকন্যা নিয়ে এসে ব্রাত্য বসুর বুকের উপরে ভেঙে পড়ে কাঁদতে লাগলো। সমীর আইচ সে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে, তার কথা কেউ শুনছে না। শাওলিদি বলছেন, সুভাদা বলছেন যে আপনারা বলুন কারা এই কাজ করেছে। যাদের আত্মীয় স্বজনরা নিহত হয়েছেন, একজন বয়স্কা মহিলা, তার ছেলে গেছে,
তার স্বামী গেছে। তিনি বলছেন আমরা কিছু বলবো না। বলে আপনারা সুবিচার পাবেন, আপনারা আমাদের বলুন, আমরা কি দিল্লিতে এই কথা বলবো? সত্যি সত্যি সমীর, অর্পিতা, শাওলিদি, শুভাপ্রসন্ন, ব্রাত্য, এরা সবাই দিল্লিতে গিয়ে চিদম্বরমের কাছে এই কথা বলেছিলেন পরে। কিন্তু সেই কথা যখন তিনি সেই গ্রামবাসীদের জানাচ্ছেন, তারা যে সুবিচার পাওয়া যাবে, আপনারা আমাদের বলুন, তাদের নাম বলুন কারা ছিলেন, তখন তারা বলছেন এই একটা ছেলে আমার আছে, স্বামী গেছে, বড় ছেলে গেছে, এবার একটা ছেলেকেও যদি নিয়ে চলে যায় তখন আপনারা বিচার এনে কী করবেন বাবুরা? এ কথা আমি নিজে কানে শুনেছি। আমি যখন ফিরে আসছি গাড়িতে করে, ওই রাস্তার মধ্যে আমার মাথায় কবিতা আসতে শুরু করলো, এবং তারপরে আমি হারমাদ শিবির লিখলাম। ওই 3 দিনে আমি 27টা কবিতা লিখেছিলাম, গাড়ির মধ্যে লেখা। বাড়ি থেকে অফিস যাচ্ছি তার মধ্যে লেখা। তা যখন ঘটনা ঘটে, যখন আঘাতটা এসে ভেতরে পড়ে, তখন আপনি কবিতা কবে হবে তার জন্য আমি অপেক্ষা করেছি।